আসসালামু আলাইকুম সম্মানিত আইন শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বা ফৌজদারি কার্যবিধি এটার ৩ নাম্বার ক্লাস আলোচনা করব। এখানে আমরা দেখব একটা ক্রিমিনাল মামলা কিভাবে শুরু হয়, ক্রিমিনাল মামলা শুরু হওয়ার পদ্ধতিগুলো কি। খুবই কনসেপচুয়াল বিষয়, বেসিক বিষয়, কিন্তু এই বেসিক বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা না থাকলে, সুস্পষ্ট ধারণা না থাকলে ক্রিমিনাল মামলার গতিবিধি, ফৌজদারি মামলার গতিবিধি এবং প্রয়োজনীয় পদক্ষেপ বোঝার ক্ষেত্রে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। তাই আমরা আজকের ক্লাসে দেখে নিব একটা ক্রিমিনাল মামলা আসলে কিভাবে শুরু হয়। এটা বলতে গেলে প্রথমে যে জিনিসটা আইনের ছাত্রদের মাথায় রাখতে হবে, আমি একটা জিনিস বলে রাখি, এখানে বেশ কতগুলো সেকশনের আলোচনা এখানে করা হয়েছে, জাস্ট রেফারেন্স দেওয়া হয়েছে, কিন্তু বিস্তারিত এখানে লেখা হয়নি, আলোচনা করা হয়নি। করা হলে সেখানে এই সময়ের দিক থেকে অনেক বেশি সময় লেগে যাবে এবং অনেকের হয়তো ধৈর্যচ্যুতি ঘটতে পারে। তাই আমার পরামর্শ হলো, যে সেকশনগুলো রেফারেন্স আমি এখানে দিয়েছি, আইনের ছাত্রদের উচিত হবে সেই সেকশনটা নিজে একবার পড়া, পড়ে দেখা এখানে কি লেখা, তারপরে এই লেকচারটা আরেকবার শোনা, মিলিয়ে নেওয়া, তাহলে নিজের কাছে রপ্ত হয়ে যাবে আসলে বিষয়বস্তুটা কেমন। তাহলে প্রথমেই একটা জিনিস জানা থাকতে হবে যে টোটাল যে ক্রিমিনাল মামলাগুলো আছে সেগুলোকে এই মামলা দায়ের করার দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সিআর মামলা, জিআর মামলা, সংক্ষেপে এরকম বলা হয়। সিআর মামলা হচ্ছে এখানে কোর্ট কেস লেখা আছে, কোর্ট কেস বলা হয়, এটাকে কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস বলা হয়, এরকম বিভিন্ন নামে ডাকা হয়। আরেকটা মামলা হচ্ছে জিআর মামলা, গভর্নমেন্ট রেজিস্টার্ড, জেনারেল রেজিস্টার্ড, এরকম করে বলা হয়, বা পুলিশ কেস, এরকম করে এই মামলাগুলো বলা হয়। তাহলে এই যে মামলাগুলোর ক্লাসিফিকেশন কিভাবে করা হলো, কোনটা সিআর কোনটা জিআর, এটা আগে বুঝতে হবে। সিআর হলে ক্রিমিনাল মামলাগুলো এক পদ্ধতিতে দায়ের হয়ে একদিকে রওনা দিবে, এক পদ্ধতিতে সেগুলোর বিচার কার্য সমাধা হবে। আর যদি জিআর মামলা হয় তাহলে অন্য পদ্ধতিতে হবে, এবং ক্ষমতা কে পালন করবে, কার দায়িত্ব থাকবে, সেটাও আলাদা হয়ে যাবে। এটা বোঝার জন্য সিআরপিসি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের সেকেন্ড শিডিউলে একটা এখানে চার্ট দেয়া আছে, সেইখানে মামলাগুলোর ক্লাসিফিকেশন করা আছে। সেখানে দুইটা জিনিস আছে, কগনিজেবল, নন কগনিজেবল, আমলযোগ্য, অআমলযোগ্য। ওই যে যেগুলো আমলযোগ্য অপরাধের মধ্যে, অর্থাৎ পেনাল কোডে যতগুলো অপরাধের কথা বলা হয়েছে তার মধ্যে কোনো কোনো অপরাধকে কগনিজেবল করা হয়েছে, যেগুলো কগনিজেবলের পর্যায়ে পড়ে সেগুলো জিআর মামলা দিয়ে শুরু হয়, আর যেগুলো কগনিজেবল না সেগুলো সিআর মামলা দিয়ে শুরু হয়। তাহলে এই কগনিজেবল নন কগনিজেবলের যে চার্ট, এখানে কোন সেকশনের অধীনে আমার মামলাটা হচ্ছে, কোন আইনের অধীনে মামলাটা হচ্ছে, এটা কগনিজেবল নাকি নন কগনিজেবল। যদি পেনাল কোডের অধীনে মামলা হয় তাহলে পেনাল কোডের কোন অপরাধটা কগনিজেবল, কোনটা কগনিজেবল না, সেটা দেখে নিব সিআরপিসির সেকেন্ড শিডিউলে। এখানে কলাম ভাগ করে দেয়া আছে, কোন জায়গায় কোনটা কগনিজেবল, কোনটা বেইলেবল, এরকম করে কলামে, কোনটা কম্পাউন্ডেবল, এই কথাগুলো, এবং কোনটার কগনিজেন্স কে নিবে, কোনটা কোন আদালত বিচার করবে, সেই জিনিসগুলো ওই চার্টে বলে দেয়া আছে। তাহলে ওখান থেকে প্রথম আমরা জেনে নিলাম। এবার দেখেন, একটা মামলা সাধারণত একটা সাধারণ মানুষের মাথায় কি থাকে, মামলা করতে হবে, ক্রিমিনাল মামলা, ফৌজদারি মামলা, থানায় গিয়ে মামলা করে ফেলবো। কারণ সাধারণ মানুষ, তার তো আইন জানার দরকার নাই, সবাই তো আইন জানবে না, সে কোর্টে চলে যাবে। তাহলে কোর্টে চলে গেলে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। দেখেন এখানে, এখানে পুলিশের মাধ্যমে মামলাটা শুরু হয় একটা কোর্টে, যেটা সরি, কোর্টে চলে যাবে বলছি, ভুল বলছি, মানে সে ধারণা করে সে চলে যাবে সরাসরি থানায়, থানায় গিয়ে মামলাটা দায়ের করবে। তাহলে থানায় গিয়ে যখন মামলা দায়ের করবে, পুলিশের কাছে দুইটা জিনিস থাকে, একটা 154 ধারা, 155 ধারা, আর একটা হচ্ছে 157 ধারা। বিষয়বস্তুটা কি সংক্ষেপে বলি, পরবর্তীতে আমরা হয়তো আরো বিস্তারিত আলোচনা করবো। এফআইআর কি, এফআইআর সাক্ষ্যগত মূল্য কি, শুধু এফআইআর ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়া যায় কিনা, সেগুলো অন্য ইস্যু। মামলা শুরু হওয়ার জন্য পুলিশ স্টেশনে চলে গেল, গিয়ে বললো যে অমুক অমুককে খুন করেছে, এই করেছে, মারামারি করেছে। যা বললো তার যে বর্ণনাটা, সেই বর্ণনাটা কগনিজেবল অফেন্সের মধ্যে পড়লো নাকি নন কগনিজেবল, সেটা পুলিশ বুঝবে। যদি কগনিজেবল হয় তাহলে সেটা 154 ধারায় হলো। তার যে বক্তব্য বিবৃতি যা আছে অপরাধ সংগঠন সম্পর্কে, সেটা যদি কগনিজেবল হয় তাহলে ওইটা ওখানে লিখলো। লিখার পরে এটার সাবস্টেন্সটা তাকে আবার পড়ে শোনাবে, পড়ে শোনানোর পরে তার স্বাক্ষর নিবে, যে ব্যক্তি ইনফরমেন্ট থানায় গিয়ে ঘটনাটা বললো তার স্বাক্ষর নিবে। এটা হলো কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে একটা পুলিশি মামলা, থানার মামলা দায়ের হলো, এটা হতে পারে একটা। আবার এমনও হতে পারে আমার গাছে থেকে লাউ চুরি করে নিয়ে গেছে, একটা ছোট্ট অপরাধ, তাহলে এটা কগনিজেবল অফেন্স না। কগনিজেবল অফেন্স না যখন হবে, তখন তো এটা তো ওই ব্যক্তি যে মামলা করতে আসছে সে তো নাও জানতে পারে। তাহলে সেই ক্ষেত্রে পুলিশ তখন সেটা বুঝবে, সেটা কগনিজেবল না যেহেতু, 155 ধারায় তখন সেই জিনিসটা রেকর্ড করবে, তাকে রেকর্ড করবে, রেকর্ড করে তাকে শোনাবে, শোনানোর পরে সে আর ইনভেস্টিগেশনে যেতে পারবে না। এখানে হচ্ছে মৌলিক পার্থক্য।
যদি 154 ধারায় হয় তাহলে এইখানে কগনিজেবল অফেন্স, তাহলে কোর্টের বা ম্যাজিস্ট্রেটের পারমিশন নেওয়ার দরকার নাই, পারমিশন ছাড়াই পুলিশ চলে যাবে, এই যে তার কাছে অভিযোগটা করা হয়েছে অভিযোগের সত্যতা যাচাই করার জন্য ইনভেস্টিগেশন করতে পারবে। ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া অপরাধের সত্যতা যাচাই করার জন্য ইনভেস্টিগেশন করতে পারবে। কখন? যখন কগনিজেবল। আর যখন কগনিজেবল না এমন একটা অপরাধ সম্পর্কে অভিযোগ করা হবে, তখন আগের মতোই ওখানে লিখবে, লিখে তার কাছ থেকে স্বাক্ষর নিবে, তার সাবস্টেন্স যেটা আছে যেখানে লেখা হলো সেটা সরকারের সংরক্ষিত যে ফর্ম বিপি ফর্ম আছে সেই ফর্মের মধ্যে সেটাও আবার উঠাবে। উঠানোর পরে এটা এইখানে জুরিসডিকশন আছে যে ম্যাজিস্ট্রেট কোর্টে, সেই ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে পারমিশন চাইবে পুলিশ। পুলিশ যদি পারমিশন দেয় তাহলে সেইটা নিয়ে তখন সে ইনভেস্টিগেশন করতে পারবে। তাহলে দুইটা দিক থেকে আসলে এখানে মামলা। এর বাইরে আর একটা 157 ধারায় সেখানে পুলিশের কাছে কোনো ব্যক্তি এসে অভিযোগ করলো না, কিন্তু অভিযোগ না করলেও পুলিশের কাছে হয়তো দেখা গেল যে ফোনে বলল, পুলিশ পত্রপত্রিকা পড়ে জানলো, এরকম কোনোভাবে অন্য কোনো সূত্রে যদি দেখা সাসপিশন হলো বা কোনো একটা জায়গায় অপরাধ সংঘটিত হয়েছে বলে সাসপিশন হয়েছে যে এই ধরনের কোনো একটা অপরাধ এখানে কগনিজেবল একটা অফেন্স এখানে সংঘটিত হয়েছে, সাসপিশন হয়েছে, তার সন্দেহ হয়েছে, তাহলে সেই ক্ষেত্রেও এইটা সম্পর্কে ইনভেস্টিগেশন করার জন্য কোর্ট নিজে তখন পুলিশ এখানে ইনভেস্টিগেশন করতে পারে। তখন এই তিনটা পদ্ধতিতে একটা মামলা মূলত স্টার্ট হয়। পুলিশের কাছে কি কগনিজেবল নিয়ে, নন কগনিজেবল নিয়ে, আরটা হচ্ছে কগনিজেবল অপরাধের মানে সন্দেহ হয়েছে, সাসপিশন হয়েছে যে এখানে কগনিজেবল অফেন্স ঘটেছে, নাম্বার 1। 2 নাম্বার গেট হলো কোর্টের কাছে, থানায় না মামলাটা, মামলাটা হচ্ছে কোর্টের মামলা। কোর্টে কিভাবে মামলা হয়? একটা হচ্ছে আপন কমপ্লেইন্ট, সরাসরি যে লোক জানাশোনা ছিল সে নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে সে বুঝলো যে এখানে আসলে থানায় গিয়ে লাভ নাই, এটা কোর্টেই যেতে হবে, সরাসরি সে মামলা লিখে টিকে নিয়ে চলে গেল কোর্টে। কোর্টের কাছে গেলে এই কমপ্লেইনটা গিয়ে কোর্ট কি পদ্ধতি করবে সেটা আমরা পরে বিস্তারিত জানবো। আপাতত জানলাম কোর্টে মামলাটা এইভাবে কমপ্লেইন্টের ভিত্তিতে, নন কগনিজেবল অফেন্সের কমপ্লেইন্টের ভিত্তিতে ওখানে হতে পারে। আপন পুলিশ রিপোর্ট, পুলিশের রিপোর্টের মাধ্যমে হতে পারে। তাহলে পুলিশ রিপোর্ট কিভাবে হয়? ওই যে 154 ধারা বা এই যে 157 ধারায়, এই ধারাগুলোতে যখন কোর্ট ইনভেস্টিগেশন, পুলিশ ইনভেস্টিগেশন করলো, করে একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্টের চার্ট, যেটাকে আমরা চার্জশিট বলি, সেখানে একটা রিপোর্ট দিবে যে তার কাছে যে অভিযোগ এসেছিল পুলিশের কাছে সেটা তদন্ত করে সে দেখেছে এই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। প্রাথমিক সত্যতা, এটার ভিত্তিতে কিন্তু শাস্তি হয় না, প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। সুতরাং এই সত্যতাকে কেন্দ্র করে এই কোর্ট তখন তার মামলা একটা স্টার্ট হবে, একটা সিআর মামলা, কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস এখানে স্টার্ট হবে, নাম্বার ওখানে চলে গেল। তারপরে কোর্টের অন্যান্য যে প্রক্রিয়া সেটা যথাসময়ে আমরা ওই ক্লাস আলোচনা করব। এছাড়া এটা হতে পারে আপন ইনফরমেশন রিসিভড ফ্রম এনি প্রাইভেট পারসন অর ওন নলেজ। এটা হতে পারে যে একজন ম্যাজিস্ট্রেট ব্যক্তিগতভাবে সে পত্রপত্রিকা পড়ে অন্য কোনোভাবে তার ব্যক্তিগত তথ্যের মাধ্যমে সে জানতে পারে যে কোনো একটা কগনিজেবল অফেন্স হয়েছে, সেটাকেও সে মামলা হিসেবে এখানে স্টার্ট করতে পারে। তবে এই ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, কে পারে কে পারে না। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটদের সেই ক্ষমতা আছে, এবং সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি স্পেশালি এম্পাওয়ার্ড হয় তাহলে সেই ক্ষেত্রেও তারা যদি এই মামলা ট্রায়াল করার তাদের ক্ষমতা থাকে বা সেন্ড ফর ট্রায়ালের ক্ষমতা থাকে তাহলে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটও পারে। মনে রাখতে হবে কখনো কখনো এমসিকিউতে এরকম আসে যে কারা পারে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অলওয়েজ পারে, এবং স্পেশালি এম্পাওয়ার্ড সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যারা তারাও পারে। কিন্তু থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের জুরিসডিকশন যারা এনজয় করছে তারা কিন্তু নিজ নলেজের ভিত্তিতে কোনো ক্রিমিনাল মামলা তারা এটা রেকর্ড করতে পারে না, সিআর মামলা তারা রেকর্ড করতে পারে না। তাহলে মোটামুটি আমরা সংক্ষেপে যদি বলি, ক্রিমিনাল মামলাটা মূলত দুই ভাবে স্টার্ট হয়, একটা থানায় হইতে পারে, একটা কোর্টে হইতে পারে। সাধারণত থানায় হয় কোনগুলো? যেগুলো কগনিজেবল। কগনিজেবল কোনগুলো? সাধারণত সিভিয়ার নেচারের, একটু মারাত্মক পর্যায়ের যে অপরাধগুলো সেগুলি সাধারণত কগনিজেবল হয়। সেটা ক্ষেত্রে পুলিশ কি করে? ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া ইনভেস্টিগেশন করে। আর একটা হলো কি কমপ্লেইন মামলা, যেটা নন কগনিজেবল। নন কগনিজেবল একটু ছোট পর্যায়ের ক্রিমিনাল মামলা, সেগুলোর ক্ষেত্রে কি করতে হবে? কোর্টে গিয়ে আমার অভিযোগ দায়ের করতে হবে। তাহলে কোর্টে ওভাবে শুরু হতে পারে, বা অন্য কোনোভাবে যদি পুলিশ কোর্টে রিপোর্ট দেয় সেটার মাধ্যমে শুরু হতে পারে, বা ওই ম্যাজিস্ট্রেট তার নিজের নলেজের ভিত্তিতেও কোনো জিনিস জানতে পারে, সেখানেও ক্রিমিনাল মামলা শুরু হতে পারে। তাহলে এই দুইটা ধারাতে মূলত ক্রিমিনাল মামলাগুলো শুরু হবে, অতটুকু বুঝলাম। নেক্সট আমরা দেখব এখানে জিআর বা গভর্নমেন্ট রেজিস্ট্রেট বা জেনারেল রেজিস্ট্রেট কেজের ক্ষেত্রে ফ্লো চার্টটা কি, কোনটার পরে কোনটা। একটু আগে আমরা জানলাম এফআইআর হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। অপরাধ সংগঠনের ক্ষেত্রে প্রথম যে তথ্যটা আমি যেটা পেলাম, ফার্স্ট ইনফরমেশনটা পেলাম,
এটার ক্ষেত্রে এই যে 154 তে হইতে পারে 155, 54 হলো কগনিজেবল, 55 হলো নন কগনিজেবল। এটা প্রথমত পুলিশের কাছে আসলো, আসার পরে সে ইনভেস্টিগেশন করতে গেল, সেটা হইতে পারে 154 জন্য 156 অনুযায়ী ইনভেস্টিগেশন করে, বা 155 ধারাটা যেটা সেটা হলো যে ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে সে ইনভেস্টিগেশন গুলো। তার মানে পুলিশের কাছে অপরাধ সংগঠন সম্পর্কে যেভাবেই হোক 154 তে বা 55 তে তার এখানে এফআইআর হইলো, পরবর্তীতে সে ইনভেস্টিগেশনে গেল 55 বা 56 তে। 55 এবং 56 কি আমি বলেছি, আপনারা একটু পরে দেখবেন। পরবর্তী যাই ইনভেস্টিগেশন হলো, রিপোর্ট দিল 173 ধারা অনুযায়ী রিপোর্ট দিল পুলিশ, যে তার প্রাথমিক সত্যতা কি পেয়েছে। সেটা দুইটা হইতে পারে, চার্জশিট হইতে পারে যে হ্যাঁ প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, অভিযোগ সত্য বলে প্রাথমিকভাবে মনে হয়েছে, অথবা ফাইনাল রিপোর্ট না, এই ধরনের কোনো অভিযোগের ভিত্তি পাওয়া যায়নি, এখানেই মামলার শেষ, এটা হইতে পারে। এটা পরে কি হবে, রিপোর্ট টু দ্য ম্যাজিস্ট্রেট আন্ডার সেকশন 157 158। এখানে অথবা যেটা হইতে পারে ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট দিতে পারে সরাসরি 157 অনুযায়ী বা 158 অনুযায়ী। যখন 157 অনুযায়ী হচ্ছে যে এই রিপোর্টটা দিবে যে 154 যে কগনিজেবল অফেন্স সম্পর্কে যে সে তথ্যটা পেয়েছে এটা সম্পর্কে সে রিপোর্ট দিবে, অথবা 158 অনুযায়ী যখন সে কোনো ব্যক্তিগত কোনো একটা কগনিজেবল অফেন্স সংঘটিত হয়েছে এরকম সাসপিশন আছে, সাসপিশন থাকলে তখন সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে ইনফর্ম করা, ম্যাজিস্ট্রেটকে জানানোর যে বিষয়টা, তার মাধ্যমে ম্যাজিস্ট্রেটকে এখানে রিপোর্ট করতে পারে। এইটা হওয়ার পরে এছাড়া আরেকটা পদ্ধতি হতে পারে, যেটা কগনিজেন্স বাই কোর্ট আন্ডার সেকশন 190। ম্যাজিস্ট্রেট 190 ধারার অধীনে নিজের থেকে কোনো একটা অপরাধের যদি আমলে নেয়, কোনো একটা অপরাধ যদি আমলে নেয়, এই যে রিপোর্ট এই পর্যন্ত আসলো, ম্যাজিস্ট্রেট পর্যন্ত আসলো, ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট আসার পরে ম্যাজিস্ট্রেট প্রাথমিকভাবে দেখলো, দেখে মনে করলো এটা কি সামনে প্রসিড করার দরকার আছে নাকি নাই। যদি মনে করে জুডিশিয়ালি জিনিসটা আসলে ট্রায়াল হওয়া দরকার আছে, ট্রায়াল হওয়ার দরকার আছে যে বললো, এইটাই হচ্ছে আমলে নেওয়া। তাহলে আমলে নিল মানে মামলাটা সামনের দিকে গেল, আর আমলে যদি না নেয় তাহলে এখানেই ঘটনাটা শেষ হয়ে গেল। এরপরে আমরা দেখি যদি কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস হয় তাহলে সেই ক্ষেত্রে কি করে। আমরা আগেই বলেছি যদি কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস হয় তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে যখন কমপ্লেইন করলো, সেটা 190 ধারা অনুযায়ী কমপ্লেইন করলো, অথবা ম্যাজিস্ট্রেট পুলিশের কাছ থেকে কোনো রিপোর্ট পাইলো 173 ধারার অধীনে, দুইভাবেই আসুক, অথবা প্রাইভেট ইনফরমেশনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের কাছে কোনো একটা মামলা স্টার্ট হলো, নিজে থেকে, কেউ মামলা দায়ের করে নাই, অভিযোগ করে নাই, ম্যাজিস্ট্রেট নিজে থেকে মনে করলো, প্রথমত হলো, হওয়ার পরে কি করবে, যদি কোনো ব্যক্তি মামলা দায়ের করে, কোনো একটা কমপ্লেন দায়ের করে, তাহলে সেই ক্ষেত্রে সেটা সাথে সাথে নাকচ করে দিতে পারে, dismiss the case promptly. But on the face of it, if the magistrate is of the opinion that the allegation that has been made against some person is on the face of it or outright unbelievable, that is not trustworthy, বিশ্বাসযোগ্য না, not reliable, তাহলে সাথে সাথে এটা নাকচ করে দিতে পারে যে এই কমপ্লেন বাতিল, শেষ হয়ে গেল। অথবা মনে করতে পারে যে এটা বুঝতে পারছি না আসলে এটা সত্য বা মিথ্যা, প্রাইমারি একটা ইনভেস্টিগেশন দরকার, let it be investigated, তখন বলতে পারে যে ঠিক আছে 203 ধারা অনুযায়ী একটা ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন যেটা উপযুক্ত মনে করে, ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশনের পার্থক্য আমরা উপযুক্ত সময় বলবো ইনশাআল্লাহ। সেটা করার পরে দেখলো যে না এটা আসলে করে দেখা যাচ্ছে যে কি বলা যায়, এটা আসলে গ্রহণযোগ্য না, তাহলে ওখানে বাতিল করে দিতে পারে। তাহলে 203 ধারা অনুযায়ী একটা ইনভেস্টিগেশন করার পরে কমপ্লেইনটা বাদ করে দিতে পারে, অথবা 202 ধারা অনুযায়ী আহ, আহ, কি বলা যায়, 202 ধারা অনুযায়ী একটা ইনভেস্টিগেশন করে বাতিল করে দিতে পারে, অথবা আন্ডার সেকশন 203 অনুযায়ী সেটা বাতিল করে দিতে পারে। তার মানে তার কাছে যখন আসলো কমপ্লেইনটা, সে অন দা ফেস অফ ইট দেখে বাতিল করে দিতে পারে, অথবা যদি ইনভেস্টিগেশন করার দরকার মনে করে তাহলে একটু ইনভেস্টিগেশন করে এনেও সেটাকে বাতিল করে দিতে পারে। এটা যদি না করে অন্য দিক থেকে কি করতে পারে, অন দ্য বেসিস অফ দ্য ইনফরমেশন আইদার টেক কগনিজেন্স প্রম্পটলি, অথবা তার কাছে যেটা মনে হয়েছে না এটা ইনভেস্টিগেশন করার দরকারই নাই, এটা তো অবশ্যই মামলা সামনের দিকে আগাবে, সাথে সাথে আমলে নিয়ে নিবে প্রম্পটলি, সেকশন 204। অথবা একটা ইনভেস্টিগেশন করাবে, ইনভেস্টিগেশন করায়া দেখলো যে হ্যাঁ এটা অবশ্যই আমলে নিতে হবে, তখন সেটা আমলে নিল। অর্থাৎ খারিজ করা অভিযোগটা বা আমলে নেওয়া দুই ভাবে হতে পারে, খারিজও সাথে সাথে খারিজ, বা ইনভেস্টিগেশন করে খারিজ, বা আমলে নেওয়াটাও সাথে সাথে আমলে নেওয়া, বা ইনভেস্টিগেশন করিয়ে আমল নেওয়া, এটা হতে পারে। যেভাবেই হোক না কেন, কগনিজেন্স যখন নেওয়া হয়ে গেল, ওয়ান্স কগনিজেন্স ইজ টেকেন, প্রসেস ইজ ইস্যুড আন্ডার সেকশন 204, তখন প্রসেস ইস্যু করা হবে।
প্রসেস ইস্যু করা কি সেটা আমরা পরে একটা ক্লাসে দেখব। আপাতত একটা প্রাইমারি ধারণা থাকার জন্য প্রসেস ইস্যুর মধ্যে সেখানে ওয়ারেন্ট হতে পারে, সেখানে হতে পারে যে সরাসরি ওয়ারেন্ট দেওয়া বা অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া বা অ্যারেস্ট ওয়ারেন্ট না দিয়ে তাকে শুধু হাজির হতে বলা, অন্য যে কোনো কিছুই হতে পারে, ক্ষেত্র বিশেষে যেটা কোর্ট উপযুক্ত মনে করবে। তাহলে এইভাবে মূলত মামলাগুলো শুরু হয়, জিআর হলে একভাবে, সিআর হলে একভাবে। কোর্টের কাছে আসলে কোর্ট কি পদক্ষেপগুলো নিবে আমরা 190, 202 এবং 203, 204 ধারা অনুযায়ী দেখলাম। আর যদি সেটা কি বলে যে থানা যায়, তাহলে সেই ক্ষেত্রে 154 ধারা, 155 ধারা, 156, 57 এবং 58 এই ধারাগুলো অনুযায়ী সেখানে মামলা শুরু হতে পারে। এইভাবেই মূলত একটা ক্রিমিনাল মামলা শুরু হয়। শুরু হলো কেবল, আমরা ধারণাটা পরিষ্কার করলাম, এর পরিবর্তীতে প্রত্যেকটা ধাপে ধাপে সেখানে কি কার্যক্রমগুলো হয় আমরা ইনশাল্লাহ একটার পর একটা ক্লাসে আলোচনা করব। আজকের লেকচার এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।